বাবা লোকনাথ একদিন বললেন, আমরা তো পৈতার দিনে চিলি কাপড় পরেছি, আমাদের জটা ও নিংটি হবে কেন? শুনুন তবে কেন এমন কথা তিনি বলেছিলেন। কালীঘাট সেই সময় ছিল এক মহাজাগ্রত সাধনপীঠ। এই পীঠস্থান একটি প্রধান শক্তিপীঠ নামে কথিত ছিল। দেবীর 51 পীঠের এক পীঠ। এইখানে সতীর ডান পায়ের 4টি আঙুল পতিত হয়েছিল। দেবী সতীর অঙ্গ যেখানেই পতিত হয়েছে সেখানেই মহাপীঠের সৃষ্টি হয়েছে। কালীঘাট মহাপীঠে দেবী বিরাজ করছেন দক্ষিণা কালিকা ও শিব নকুলেশ্বর ভৈরব রূপে। এই দক্ষিণা কালিকা সর্বসিদ্ধিদাত্রী। ইংরেজ ভূতত্ত্ববিদ এসমা সাহেবের বাংলার নকশা থেকে জানতে পারা যায় যে দক্ষিণ বাংলার সমুদ্র তীর পর্যন্ত বিস্তৃত বিশাল জঙ্গলময় ভূভাগের সমতটের মধ্যেই কালীঘাট অবস্থিত ছিল। ওই জঙ্গলের মধ্যে একটি কালীকুণ্ড নামের হ্রদ ছিল। এই হ্রদের পাশে বিস্তীর্ণ বনাঞ্চলের মধ্যে পর্ণকুটিরে দক্ষিণা কালিকা ও নকুলেশ্বর শিব বিরাজমান ছিলেন। জনৈক কালীসাধক এই দেবদেবী সেবায়েত ছিলেন। পরবর্তীকালে যশোরের জমিদার বসন্ত রায় মহাশয় সেই পর্ণকুটিরের জায়গায় একটি ছোট মন্দির তৈরি করে দেন। এরপরে কালের অগ্রগতির সঙ্গে সঙ্গে 1809 সালে বরিশার জমিদার সন্তোষ রায়চৌধুরী ও তার পুত্র রামলোচন রায়চৌধুরী এবং ভাইপো রাজীব লোচন রায়চৌধুরী বর্তমান মন্দির নির্মাণ করান। 1992 সালে শিল্পপতি বিড়লা ট্রাস্ট কালীকুণ্ডের সংস্কার করিয়ে বর্তমান রূপ দেয়। বাবা লোকনাথ যে সময় এসেছিলেন সেই সময় এই অঞ্চল ঘন জঙ্গলাকীর্ণ ছিল। অনেক সাধু সন্ন্যাসী এখানে আসতেন শক্তির আরাধনা করার জন্য। মন্দিরের অদূরে ছিল কালীঘাটের বিখ্যাত মহাশ্মশান। ওই নির্জন শ্মশান তান্ত্রিকদের সাধন ক্ষেত্র ছিল। তন্ত্র সাধনার জন্য সেই সময় কালীঘাট বিখ্যাত ছিল। তখন নিবিড় জঙ্গলে বন্য কুকুর ও শেয়াল ঘুরে বেড়াতো। আস্তানা ছিল কিছু ডাকাতেরও। প্রতি অমাবস্যার রাতের অন্ধকারে তান্ত্রিকেরা উন্মাদের মতো সাধনা করতেন। তাদের ঘিরে থাকত জঙ্গলের পশুরা। আচার্যদেব এই মহাতীর্থে পদার্পণ করে বালক সন্ন্যাসীদের নিয়ে মন্দিরের সন্নিকটে জঙ্গল পরিষ্কার করে একটি পর্ণকুটির নির্মাণ করলেন। সেটাই তাদের বাসস্থান হলো। বাবা লোকনাথ তার কালীঘাট অবস্থান সম্বন্ধে ব্রহ্মানন্দ ভারতাকে বেশ মজা করে যা বলেছিলেন সে কথার এখানে উল্লেখ করছি, শুনুন। তৎকালে কলিকাতা জঙ্গলময় কালীঘাট ও নিবিড় বনে আচ্ছাদিত ছিল। ইংরেজরা কালীঘাটের নিকট সওদাগিরি ব্যবসা করছিলেন। আমরা যখন কালীঘাটে এসেছিলাম তখন বহু সংখ্যক দীর্ঘ জটাজুটোধারী সাধু সন্ন্যাসী তথায় অবস্থান করছিলেন। আমি ও বেনি এই অভিনব জীবদের পেয়ে বিলক্ষণ তুষ্ট হলাম। কয়েকদিন থেকে আমরা কালীঘাটকে বাড়িঘরের মতো বানিয়ে নিলাম। সাধুরা যখন চুপ করে স্থিরভাবে উপবিষ্ট থাকতেন তখন বালক স্বভাবসুলভ চপলতা বশত আমরা কাহারও জটায় হস্তাপন, কাহারও বা নিংটি স্পর্শ করতাম। তাহারা কিছু বলতেন না। আমরা প্রশ্রয় পেয়ে তাদের জটা ও নিংটি ধরে টান দিয়ে পালিয়ে যেতাম। সাধুরা আমাদের উপদ্রব কয়েকদিন সহ্য করে অবশেষে গুরুদেবকে জানান। গুরুদেব উত্তর করলেন, আমাকেই বলেন কেন, আমি তো গৃহী। এরা আপনাদের লোক, আপনারা এদেরকে প্রস্তুত করে নিন। আমি গৃহ থেকে 2টি বালককে সঙ্গে করে এনে আপনাদের নিকট উপস্থিত করেছি। এই উত্তর শুনে সাধুরা এবং গুরুদেবকে অনুযোগ করতে পারলেন না। তারপরে গুরুদেব আমাদের একান্তে ডেকে বললেন, তোমরা যে তাদের জটা খসিয়ে ফেলো এবং লিংটি ধরে টানো, বড় হলে যখন অন্যেরা তোমাদের জটা ও লিংটি ধরে টানাটানি করবে তখন কি করবে? আমি তখন বললাম, সে কি, আমরা তো পৈতার দিনে চেলি কাপড় পরেছি, আমাদের জটা ও লিংটি হবে কেন? গুরু বললেন, তোমরা এই সংসার ছেড়ে আসলে ওদের মতোই জীবনযাপন করতে এসেছো। তখন আমি বললাম, আমরা যদি ওদের মতো হতে এসেই থাকি তবে ওরা ভিক্ষা করে খান, আর আমাদের ঘর থেকে খরচ আসে কেন? গুরু বললেন, তাও আমাদের ভিক্ষা স্বরূপ। সেই সময় লোকনাথের গ্রাম থেকে তাদের জন্য সিধে আসতো, তাদের ভিক্ষা করতে হতো না। সাধুদের এই ঘটনা তাদের অন্তরে এক পরিবর্তন এনে দিল। তারা এরপর থেকে তান্ত্রিকদের সেবা করতে লাগলো। তাদের মধ্যে কৌতূহল হলো তান্ত্রিকদের সাধন রহস্য জানার। একদিন সারা রাত তাদের সঙ্গে থেকে 2 বালক তান্ত্রিকদের সাধন প্রক্রিয়া দেখত ও তাদের ধর্মালোচনা শুনত। বুঝতে চেষ্টা করত সাধন জগতের রহস্য। কোনো নতুন সন্ন্যাসী এলে 2 বালক সন্ন্যাসী তাদের সেবায় লেগে যেতেন। সাধু সন্ন্যাসীদের প্রতি তাদের অনুরাগ বাড়ে। লোকনাথ ও বেণীমাধবের মধ্যে এই ভাবান্তর দেখে আচার্য ভগবান গাঙ্গুলি খুশি হন। তিনি বুঝতে পারেন যে তার 2 বালক শিষ্য বালক সুলভ চপলতা ত্যাগ করে ধীরে ধীরে সন্ন্যাস জীবনের প্রতি আসক্ত হচ্ছেন।
আর যত তাড়াতাড়ি তাদের সন্ন্যাস জীবনের প্রতি আসক্ত বৃদ্ধি পায়, তত তাদের মধ্যে বৈরাগ্য আসবে। মহাতীতে এসে বালকেরা সন্ন্যাসে আসক্তি বাড়িয়েছে। এবার আবার এগিয়ে যেতে হবে। পথে পথে শিষ্যদের শিক্ষা দিতে হবে সাধনার উচ্চ পথের। একদিন আচার্যদেব 2 শিষ্যকে ডেকে বললেন, এই মহাতীর্থে আমাদের কাজ শেষ হয়েছে, এবার আবার পথে বেরোতে হবে, এগিয়ে যেতে হবে উচ্চতম সাধন পীঠের দিকে। আর পথে পথে তোমাদের শিখতে হবে সাধন জগতের সব গুচ্ছ রহস্য। চলো আবার আমরা পথ চলা শুরু করি। 2 বালক শিষ্য তখনই তৈরি গুরু নির্দেশিত পথে এগিয়ে চলার জন্য। কালীঘাটের জঙ্গলে লতাপাতা নির্মিত কুটির ত্যাগ করে তিনি সাধন পথের যাত্রী আবার আপন করে নিলেন অজানা অরণ্য পথকে। ধন্যবাদ।